ওঠাটা অনেকটা রিস্ক, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। এখানে দেখুন এইভাবে, এই যে উপরে এরকম দেয়ালগুলো এমন ভগ্নদশায় অবস্থায় এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, তাই অনেকটাই ব্যাপার। এগুলো অনেক প্রাচীন নিদর্শন হওয়াতে কিন্তু এখনও আছে এই যে ইটগুলো এইভাবেই, এবং প্রাচীন যে ডিজাইন। তবে দেখুন এখান থেকে যে কোনো সময় কিন্তু এই ইট ধসে পড়ে যেতে পারে। একেবারে মানে ভয়ঙ্কর একটি পরিবেশ এখানে। অবশ্যই মানুষের একটু ভয় ভয় বা গা ছমছম হতে পারে। যখন নীল চাষিরা তারা নীল চাষ করতে রাজি হন না, বা তারা নীল চাষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন কিন্তু নীলকর সাহেবরা সেই নীল চাষিদের ধরে রেখে এই নীলকুঠির মাঝে বন্দি করে রেখে কিন্তু ব্যাপকভাবে তাদের উপরে অত্যাচার চালানো শুরু করে। এছাড়াও ইতিহাস দেখলে জানা যায় যে নীলকর সাহেবরা নাকি কোনো এক ব্রিটিশ সাহেবকেও এই নীলকুঠিতে তারা হত্যা করেছিল। শুভ সকাল বন্ধুরা, ট্রাভেলার সাহিবের নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বনগাঁর ইছামতি নদীর তীরের এমন একটি জায়গায়, একটি জমিদার বাড়ির সামনে। আর এই জমিদার বাড়িটি হলো নীলকুঠি, যেটি কাটা সাহেবের কুঠি নামেও পরিচিত। তো এই নীলকুঠি সম্পর্কিত অনেক ভৌতিক কথাবার্তা শোনা যায় এখানকার স্থানীয় মানুষদের কাছেও। এখানে নাকি রাতে অশরীরীরা চলাচল করে, এছাড়াও কিছু নাকি ভৌতিক বিষয় এখানে উপলব্ধি করা যায়, অনুভূতি করা যায়। তো সত্যিই কি এখানে ভূতেদের আস্থানা, বা এখানে কি সত্যিই কি রাতে এখানে অশরীরী আত্মা চলাচল করে? তো আজকে এটাই আপনাদের সামনে তুলে ধরবো, এই নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি, তার সাথে এই নীলকুঠির ইতিহাস সবটাই আপনাদের জানানোর চেষ্টা করব। সকলে সাথেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এদিকে আছে ইছামতি নদী, এবং ইছামতি নদীর ওপারেই আছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের দেখাই এই নীলকুঠিটা পুরোটাই ভিতরে যেয়ে আপনাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো নীলকুঠি। এই নীলকুঠিকে নিয়েই অনেক গুঞ্জন শোনা যায় যে এখানে অশরীরী আত্মা চলাচল করে, এবং এখানে নাকি রাতে ভৌতিক কিছু ঘটনা দেখা যায়। তো সত্যিই কি তাই? চলুন আমরা ভিতরে যেয়ে দেখি এবং এই নীলকুঠি সম্পর্কে কিছু আপনাদের জানাবো। তো এইভাবে দেখুন, বেশিরভাগ কিন্তু মানে ধসে পড়ে গিয়েছে, যেহেতু বহু প্রাচীন, আজ থেকে প্রায় 250 বছর আগে তৈরি হয়েছে এই নীলকুঠি। তো এখানে এইভাবে এইগুলো কিন্তু দরজা বা প্রবেশ পথ। এখানে দেখুন ইটগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে পড়ে গিয়েছে, এই যে। আর এদিকেও এরকম ভিতরে যায়, এই যে উপরে কিন্তু দুতলা আছে, তো আমি আপনাদের দুতলাতে যেয়ে দেখাচ্ছি। আর এই যে কুঠি, এরকম এই একটা কামরা, বা এদিকে এরকম একটা কামরা আছে, এই যে এরকম। তার পাশাপাশি এদিকে পিছনটা কিন্তু এইভাবে জঙ্গল মতো। আর এই উপরে, এখান থেকে এর উপরে যে দুতলা আছে তার বেশিরভাগ অংশ কিন্তু বর্তমানে ধসে পড়ে গিয়েছে, তবে এই যে দেয়ালগুলো এখনও আছে। তো এই বিল্ডিংটা বহু প্রাচীন। প্রিয় বন্ধুরা, এই যে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি, এটি কেন কাটা সাহেবের কুঠি নামে পরিচিত, তো সেই ইতিহাসটা যদি আপনাদের একটু জানাই, তাহলে বেসিক্যালি এই নীলকুঠি ছিল গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইসের মালিকানাধীন, কিন্তু ওনার কাছে কিন্তু দীর্ঘদিন এটি আর মালিকানাধীন ছিল না।
যখন 1860-এর দশকে এই বাংলাতে বিশেষ করে যশোর, খুলনা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ব্রিটিশ নীলকর সাহেবরা এখানে বাংলায় এসে নীল চাষ করতে শুরু করেন, তো সেই নীলকর সাহেবরা এই নীলকুঠিটাকে দখল করে নেন এবং নীল চাষের পণ্যদ্রব্যগুলো সবই কিন্তু এই নীলকুঠিতে তারা রাখতে শুরু করেন। এর পাশাপাশি একটা সময় যে যখন নীল চাষিরা তারা নীল চাষ করতে রাজি হন না বা তারা নীল চাষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন কিন্তু নীলকর সাহেবরা সেই নীল চাষিদের ধরে রেখে এই নীলকুঠির মাঝে বন্দি করে রেখে কিন্তু ব্যাপকভাবে তাদের উপরে অত্যাচার চালানো শুরু করে। এছাড়াও ইতিহাস দেখলে জানা যায় যে নীলকর সাহেবরা নাকি কোনো এক ব্রিটিশ সাহেবকেও এই নীলকুঠিতে তারা হত্যা করেছিল। সেই থেকে কথিত আছে যে এখানে নাকি রাতে বিভিন্ন অশরীরী আত্মা চলাচল করে বা বিভিন্ন ভৌতিক ঘটনা এখানে অনুভূতি হয় বা শোনা যায় আওয়াজ। তো সত্যিই কি তাই এখানে তেমন কিছু আছে? তো আমি আপনাদের এই যে নীলকুঠির যে দেখুন, এটা প্রায় কিন্তু 250 বছরের পুরনো। তো এই ইটগুলো পুরানো যে ইট এইভাবেই তৈরি করা ছিল। আমি আপনাদের কাছ থেকেই দেখাই, ইটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু পড়ে যাচ্ছে বেশিরভাগ দেয়ালের। আর উপরে দোতলা আছে, আমি উপরে গিয়েও আপনাদের দেখাবো। এগুলো এক একটা পিলার। আর এইদিকে কিন্তু পুরোটাই একেবারে অরণ্য বা জঙ্গলে ভরা শালবন। এদিকেও দেখুন এরকম একটা কুঠি আছে, এই যে অনেকগুলো কুঠিতে ভাগ করা আছে কিন্তু এখানে। তো এর উপরে দোতলার এখানকার অংশগুলো ভেঙে পড়ে গিয়েছে। এই যে দেয়ালগুলো থেকে এখানকার যে নকশা বা ডিজাইন, এগুলো প্রাচীন যে একটা নিদর্শন বা একটা ধ্বংসস্তূপ হিসেবে পড়ে আছে তার একটা চিহ্ন এখানে দেখা যায়, যে এই যে জিনিসগুলো দেখলেই বোঝা যায়। তার পাশাপাশি এখানে আরও দেখুন, এইদিকে আমি আপনাদের দেখাই, এই যে এদিকে এই একটা কুঠি, এই কুঠিটা কিন্তু অনেকটা বড়। এদিকেও কিছু কুঠি আছে, আমি যাব ওইদিকে দেখাবো আপনাদের। তো চলুন এর উপর তলায় দোতলাতে যেয়ে দেখি, আমি আপনাদের দোতলাটা কি অবস্থায় সেটাই দেখাই এখন। তবে সত্যিই কি এখানে দেখে মানে এখন কিন্তু এখানে বেশিরভাগটা ধ্বংস হয়ে পড়ে গিয়েছে। এখানে দেখুন এই উপরের দোতলা থেকে এখানে সেই বিমগুলো রয়ে গিয়েছে, কিন্তু উপরের ছাদটা কিন্তু আর নেই। তো চলুন এখানে, তবে এই যে জায়গাগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি রাতের বেলা একটু গা ছমছম করতেই পারে এগুলো দেখলে। এখান থেকে ওঠার সিঁড়ি ছিল হয়তো, এই যে আমি এইভাবে উঠছি এখান থেকে এইভাবে। এইদিকে দেখুন, এই যে উপরে অশ্বত্থ গাছ, বট গাছ এইসব হয়ে আছে। তো এই যে একটা প্রাচীন নিদর্শন, এখান থেকে কিন্তু আরও উপরে ওঠার জায়গা ছিল, তবে এখানে যে সিঁড়িটা এখানে আর নেই। তো এখান থেকে আর উপরে ওঠা যাবে না বন্ধুরা, কারণ এখানে পুরোটাই ভেঙে গিয়েছে। তো উপরের তলায় আর ওঠার কোনো ব্যবস্থা নেই। এইদিকে এখানেও কিছু অংশ ভেঙে গিয়েছে। এর উপরে কিন্তু থাকাটা অনেকটা রিস্ক, কারণ বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। তবু আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। আর এই দিক থেকে দেখুন, এইদিকে এই যে এদিকে সামনে সব ভেঙে পড়ে গিয়েছে, এদিকেও ভেঙে পড়ে গিয়েছে। এর উপর তলায় যাওয়ার ব্যবস্থা নেই বলে আর যেতে পারছি না। আর এদিকে পুরোটাই এইভাবে জঙ্গলে ভরা। তো প্রিয় বন্ধুরা, এখানে নাকি রাতে এটা আমার মনে হচ্ছে যেন দুলছে। আমি এর উপরে আছি তো যেন মনে হচ্ছে সত্যি কেমন একটা ভয় ভয় কাজ করছে, এখানে দুলছে যেন এটা। যাই হোক, তো অ্যাকচুয়ালি এই যে জায়গাটি, এটি যে কিছু গুঞ্জন শোনা যায় এখানে ভৌতিক বিভিন্ন বিষয় নিয়ে, বা রাতে নাকি এখানে অশরীরী আত্মা ঘোরাফেরা করে। তো যেটা আগেই বলছিলাম, যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এখানে অবশ্যই আসতে পারেন। এবং এখানে এসে আপনারা একটি রাত, এখানে যদি রাতে থেকেই অ্যাডভেঞ্চারটা অনুভব করা যায় তাহলে আরও ভালো লাগবে। তখন আরও বিষয়টা সুন্দরভাবে অনুভব করা যাবে যে এখানে সত্যিই কী হয়। যাই হোক,
তো এই পুরানো যে একটা হাভেলি বা এই যে একটা পুরানো জমিদার বাড়ি নীলকুঠি, কাটা সাহেবের কুঠি। তো কাটা সাহেবের কুঠি নামটা এই কারণে হয়েছে যে আহ, ইংরেজ যে ব্যক্তিকে নীলকর সাহেবরা হত্যা করেছিল, সেই সাহেবের জন্যই এই জায়গাটির নাম হয়েছে, মানে এই কুঠিটার নাম হয়েছিল কাটা সাহেবের কুঠি। আর এদিকে কিন্তু পুরোটাই একেবারে জঙ্গলে ভরা। কত প্রাচীন এই ইট, একেবারে পোড়া ইট এখনও পর্যন্ত এইভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। তবে এই বিল্ডিংয়ের বা এই যে নীলকুঠির অবস্থা দেখে বর্তমানে যেটি মনে হচ্ছে দীর্ঘদিন হয়তো এটি আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ বেশিরভাগ অংশই দেখছি ধসে পড়ে গিয়েছে। এইদিকে কিন্তু এইগুলো সবই ভেঙে পড়ে গিয়েছে, এইদিকে আর যাওয়ার উপায় নেই। এই সাইডটা দিয়ে ওঠা গেল, এদিকে সব ভেঙে গিয়েছে। তো চলুন আমি নিচে গিয়ে আপনাদের ওই সাইডটা, মানে ওই দিকে, এই দিকটা, এদিক দিয়ে যেহেতু যাওয়া যাচ্ছে না, আমাকে ওই দিক দিয়ে ওঠার ব্যবস্থা আছে কিনা দেখতে হবে, তাহলে ওই সাইডটা আপনাদের দেখাতে পারবো। তবে প্রাচীন নিদর্শন কিভাবে তৈরি করা হয়েছিল দেখুন। এইভাবে কিছু আড়ার উপর ভিত্তি করে, এই যে এগুলো, এই যে আড়া, এগুলো লোহা দেখছি, তো এই রেলের পাতি মতো এই আড়ার উপরেই কিন্তু এইভাবে ছাদ দেওয়া হয়েছে। এখান থেকে দেখছি মানে দুটো চোং মতো করা আছে, জানি না ওগুলো কী কাজে ব্যবহার করা হতো। তবে এই যে প্রাচীন যে হাভেলি বা এই যে জমিদার বাড়ি, তার যে নকশা বা ডিজাইনটা কিভাবে তৈরি করা হয়েছিল দেখুন। মানে এগুলো কিন্তু অনেকটাই কঠিনভাবে তৈরি করা, এবং ডিজাইনগুলো দীর্ঘদিন ধরে কিন্তু তৈরি করা হয়েছে, সেটা দেখলেই এখানে বোঝা যায় যে এগুলো দীর্ঘদিনের একটা পরিশ্রমে এইভাবে তৈরি করা হয়েছে। তবে যে কোনো সময় বন্ধুরা এটা কিন্তু ধসে পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এই উপরের দিকে দেখুন, এই ইটগুলো মানে মনে হচ্ছে যেন যে কোনো সময় ধসে যাবে। তো আমি নিচে যাই, এখানে থাকাটাও একটা রিস্ক বেশি সময়। এই দিকটা আপনাদের দেখাতে পাচ্ছি না, তবে এই দিকটা অন্ধকার একেবারে। এখানে নিচ দিয়ে এদিকে হয়তো এর ভিতরে কোনো সুড়ঙ্গ বা তেমন কিছু আছে কিনা, ওই দিকটা মনে হচ্ছে এমন। এদিকে দেখুন, এই যে এরকম ছোট ছোট কিন্তু এক একটা কুঠি করায় দেখুন। এটি একটি এই যে কুঠি এরকম, আর এদিক থেকে এরকম একটা ওঠার পথ ছিল, কিন্তু এখানে ভেঙে গিয়েছে বন্ধুরা, এখান থেকে আর ওঠা যাবে না। এটি পুরোটাই ভেঙে পড়ে গিয়েছে, এই সাইডে আর ওঠা কোনো ব্যবস্থা নেই। আর এখানে দেখুন, এগুলো যে কোনো সময় কিন্তু ভেঙে পড়ে যেতে পারে, তো অবশ্যই এটা রিস্ক খুবই। তবে পুরানো বিল্ডিং অনেক মজবুত করে তৈরি হতো, কিন্তু এই জন্য এখনও পর্যন্ত টিকে আছে। মানে এতটা ভগ্নদশা অবস্থা, তবু তারপরেও টিকে আছে, এখনও অনেক দেয়াল টিকে আছে।
1859 এবং 60 সালে এই বছরে কিন্তু ওই নীলকর সাহেবদের বিরুদ্ধেই নীল বিদ্রোহ হয়। এটা আপনারা অনেকেই জানেন যে নীল বিদ্রোহ শুরু হয় এই নীল চাষিদের উপর অত্যাচারের পরিপ্রেক্ষিতেই নীলকর সাহেবদের বিরুদ্ধেই এই নীল বিদ্রোহ শুরু হয়েছিল। তো এই নীলকুঠি হচ্ছে তার একটি ইতিহাস, এখানে অনেক ইতিহাস জড়িত আছে এই নীলকুঠিতে। জায়গাটা সত্যি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি অন্যতম সেরা ট্যুরিস্ট স্পট হতে পারে। আপনারা উইকেন্ডেতে এখানে অবশ্যই আসতে পারেন। এখানে আরও এসে যদি এখানে একটা রাত আপনারা কাটান, এখানে থাকেন, তাহলে রাতে এখানে যে ঝিঝি পোকা জোনাকির আওয়াজ, তার পাশাপাশি গাইডকে নিয়ে হারিকেনের আলো দিয়ে এই নীলকুঠিটাকে ঘুরে ঘুরে দেখা, এটা কিন্তু সত্যি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অবশ্যই একটা ভালো লাগার বিষয়। তো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, এই যে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি, তো এই কুঠি সম্পর্কে যে সমস্ত কথা শোনা যায় যে এখানে অশরীরী আত্মা ঘোরাফেরা করে বা এখানে ভূতেদের কিছু আওয়াজ শোনা যায়, এমন কিছু অ্যাডভেঞ্চারমূলক কথা শোনা যায় মানুষের মুখে, এখানকার স্থানীয় মানুষদের মুখে। তো সত্যিই কি তাই এখানে এমন কিছু বিষয় আছে, না সবগুলোই নিছক গুজব বা কাল্পনিক কথা? তো যাই হোক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই নীলকুঠির যে জমিদার বাড়িটি, আর এখানকার বিষয়টাও ইতিহাসটাও আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। বাই।